ক্লাস সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাই। আমরা যে আফ্রিকা মহাদেশের যে সাহারা মরুভূমি আলোচনা চলছে, সেই সাহারা মরুভূমির সম্পর্কে আমরা জেনেছি পূর্বের ক্লাসে। এই সাহারা মরুভূমির বিভিন্ন দেশ নিয়ে গঠিত: আলজেরিয়া, মরক্কো, লিবিয়া, তিউনিসিয়া, মিশর ইত্যাদি দেশ নিয়ে এর আয়তন প্রায় 92 লাখ স্কয়ার কিলোমিটার। পূর্ব পশ্চিমে বিস্তার জেনেছিলাম 5600 কিলোমিটার। উত্তর দক্ষিণে বিস্তার দৈর্ঘ্য দেখে জেনেছিলাম 1700 কিলোমিটার। এই সাহারা মরুভূমির আমরা জলবায়ু সম্পর্কে জানব। তো সাহারা মরুভূমি, এই যে গোটা সাহারা মরুভূমি দেখা যাচ্ছে, এই সাহারা মরুভূমির জলবায়ু কি ধরনের? যেহেতু সাহারা মরুভূমি অবস্থানের কারণে এই অঞ্চলের জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু। চরম ভাবাপন্ন জলবায়ু বলতে বোঝায় যে সমস্ত জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণ বেশি, আবার শীতের সময় খুব শীত, অর্থাৎ ঠান্ডার সময় খুব ঠান্ডা আর গরমের সময় খুব গরম। এই ধরনের জলবায়ুকে বলা হয় চরম ভাবাপন্ন জলবায়ু। ঠিক সাহারা মরুভূমি যেহেতু পাথরে পরিপূর্ণ, বিভিন্ন শিলাতে পরিপূর্ণ, বালিতে পরিপূর্ণ, এখানে জলবায়ু প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দিনের বেলা প্রচন্ড তাপমাত্রা থাকে, আবার রাতের বেলা তাপমাত্রা কমে যায়। দুটো হলো। 3 নম্বর হচ্ছে দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য খুবই বেশি। তো সাহারা মরুভূমি অঞ্চলে দিনের বেলা সূর্যরশ্মি, বিভিন্ন যে শিলাখণ্ড গুলো রয়েছে, নুড়ি পাথর ইত্যাদি গুলো যে রয়েছে, সেগুলি সূর্যের তাপকে ধরে রাখে। তার জন্য অঞ্চলের দিনের বেলা তাপমাত্রার পরিমাণ খুব বেশি। সাহারা মরুভূমিতে দিনের বেলা তাপমাত্রার পরিমাণ থাকে 58 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলা তাপমাত্রা ভূপৃষ্ঠগুলো তাপ বিকিরণ করে, রাতের বেলা দ্রুত তাপ বিকিরণ করে নেয়, ফলে তাপমাত্রা খুবই কমে যায়। রাতের বেলায় সময় তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সাহারা মরুভূমিতে দেখতে পেলাম দিনের বেলা তাপমাত্রার পরিমাণ খুবই বেশি, প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস, আর রাতের বেলা তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে দিন রাতের উষ্ণতার পার্থক্যের পরিমাণ খুবই বেশি, অর্থাৎ দিনের সর্বোচ্চ উষ্ণতা আর রাতের উষ্ণতা, গড় উষ্ণতা থেকে বাদ দিলে আমরা দিন রাত্রির উষ্ণতার পার্থক্যটা পেয়ে যাব। তাহলে এখানে দেখা গেল সাহারা মরুভূমির যে লিবিয়া একটা দেশ আছে অন্তর্গত, লিবিয়া, এই লিবিয়ার আল আজিজিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 58 ডিগ্রি সেলসিয়াস। লিবিয়ার আল আজিজিয়ার তাপমাত্রা করা হয়েছে 58 ডিগ্রি সেলসিয়াস। আর এটি হলো বিশ্বের সবথেকে বেশি উত্তপ্ত জায়গা বা উষ্ণতম স্থান। তাহলে আমরা সাহারা মরুভূমির তাপমাত্রা জেনে গেলাম। তাহলে গ্রীষ্মকালীন তাপমাত্রা কি? সাহারা মরুভূমিতে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। সাহারা মরুভূমিতে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা থাকে 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালীন গড় তাপমাত্রা থাকে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস। শীতকালীন 20 ডিগ্রি সেলসিয়াস সাহারা মরুভূমির তাপমাত্রা ইত্যাদি লক্ষ্য করা যায়। আচ্ছা, দিনের বেলা তাহলে প্রচন্ড গরম আর রাতের বেলা প্রচন্ড ঠান্ডা সাহারা মরুভূমির জলবায়ুর বৈশিষ্ট্য। এবার কি আছে? বৃষ্টিপাত। বৃষ্টিপাতটা কি ধরনের সাহারা মরুভূমিতে? এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম মানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বলছে 10 থেকে 20 সেমি। 10 থেকে 20 সেন্টিমিটার হলো
সাহারা মরুভূমি অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত, তবে কিছু কিছু জায়গাতে 4-5 বছর বৃষ্টিপাতই হয় না। 4 থেকে 5 বছর কোনো বৃষ্টিপাত দেখা যায় না বা হয় না এই সাহারা মরুভূমিতে। কিছু কিছু জায়গাতে দেখা যায় কি বৃষ্টিপাতের পরিমাণ 4 থেকে 5 বছরে কোনো বৃষ্টিপাতই হয় না সাহারা মরুভূমি অঞ্চলে। আবার অনেক সময় দেখা যায় দিনের বেলা যেহেতু প্রচন্ড উষ্ণতা হওয়ার ফলে যে বৃষ্টিপাতগুলো আছে তো মাটিতে পড়ার আগে এই ভূপৃষ্ঠে এসে সাহারা মরুভূমিতে ভূপৃষ্ঠে আসার আগে অধিক উষ্ণতা দরুন আর বাষ্পীভবনের ফলে কি হয় উপরেই বাষ্পীভূত হয়ে যায়, ভূপৃষ্ঠে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে উপরের দিকে ফিরে যায়। এটা হচ্ছে সাহারা মরুভূমির বৃষ্টিপাত। আর সাহারা মরুভূমি যেহেতু 12 ডিগ্রি নর্থ থেকে 35 ডিগ্রি নর্থ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে, ফলে ওই অঞ্চলে যে উত্তর পূর্ব দিক থেকে যে আয়ন বায়ু আছে আয়ন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না। যেহেতু উত্তর পূর্ব আয়ন বায়ুটা এশিয়া আর ইউরোপ মহাদেশের বিভিন্ন স্থলভাগগুলোতে বৃষ্টিপাত ঘটে দেয়, এই অঞ্চলে যখন পৌঁছায় সাহারা মরুভূমি অঞ্চলে তখন তাদের জলীয় বাষ্প থাকে না। এই কারণে 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সাহারা অবস্থান করার জন্য এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এই ছিল সাহারা মরুভূমির জলবায়ু। এখানে আবার বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায়। সাহারা মরুভূমিতে বেশ কিছু স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায়, যেমন খামসিন, হারমাটান একে বলা হয় আবার সাইমুম, ধূলিঝড়। সাইমুম আবার হচ্ছে এক ধরনের ধূলিঝড়। তো সাহারা মরুভূমিতে গ্রীষ্মকালে গরমকালে এখানে শুকনো আর একটা উষ্ণ বাতাস, সাহারা মরুভূমিতে গরমকালে একটা উষ্ণ আর শুষ্ক বাতাস প্রবাহিত হয়। যে উষ্ণ আর শুষ্ক বাতাসটাকে বলা হয় খামসিন। সাহারা মরুভূমি অঞ্চলে উষ্ণ আর শুষ্ক বাতাস প্রবাহিত হয় গ্রীষ্মকালে বা গরমকালে, এজন্য এখানকার এই তাপমাত্রা একে বলা হয় খামসিন। এর ফলে অঞ্চলে তাপমাত্রা গুলো খুব বেশি থাকে। এই খামসিন যখন আবার গিনি উপকূল, এখানে যে গিনি উপকূল আছে, গিনি উপকূলের নাম হয়ে যায় হারমাটান। গিনি উপকূল হয়ে যায় হারমাটান। তো আফ্রিকার উত্তর পশ্চিমের আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমের পূর্ব দিকে যে হারমাটান উষ্ণ আর অস্বাস্থ্যকর জলবায়ুটাকে স্বাস্থ্যকর আর শীতল করে তোলে, আরামদায়ক করে তোলে, এই জন্য হারমাটানকে আবার ডক্টর বায়ু বলা হয়। তাহলে হারমাটানকে বলা হয় ডক্টর বায়ু, অর্থাৎ আফ্রিকার উত্তর পশ্চিম অংশের পূর্ব দিকের যেখানকার জলবায়ুটা অস্বাস্থ্যকর, ঝাপসা, স্যাঁতসেঁতে, সেই অস্বাস্থ্যকর উষ্ণ জলবায়ুটাকে এই শীতল হারমাটান বায়ু প্রবাহিত হওয়ার ফলে অঞ্চলের জলবায়ুটা আরামদায়ক করে তোলে আর স্বাস্থ্যকর করে তোলে, এই জন্য হারমাটানকে বলা হয় ডক্টর বায়ু, ডক্টর উইন্ড বা ডক্টর বায়ু বলা হয়। তাহলে আমরা বায়ু প্রবাহ দেখে গেলাম, খামসিন, হারমাটান ইত্যাদি। তো সাহারা মরুভূমি অঞ্চলে দিনের বেলা গরমকালে আবার এক ধরনের ঝড় সৃষ্টি হয়, ধূলিঝড় সৃষ্টি হয়। ওই ধূলিঝড়টাকে বলা হয় সাইমুম বলা হয়, ধূলিঝড়। তাহলে আফ্রিকার মরু অঞ্চলে সাহারা মরুভূমির ডেজার্ট অঞ্চলে দিনের বেলা এক ধরনের ধূলিঝড় হয়, গরম ধূলিঝড় প্রবাহিত হয়। এই গরম ধূলিঝড়টাকে বলা হয় সাইমুম। এই সাইমুম যখন প্রবাহিত হয় তখন তার সঙ্গে গরম বালি উড়ে যায় বা প্রবাহিত হয়ে থাকে। তাহলে আমরা সাহারা মরুভূমির উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদি সম্পর্কে জানলাম। অধিক
আফ্রিকার সাহারা মরুভূমির স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। এরকম প্রশ্ন থাকলে বলতে স্বাভাবিক উদ্ভিদ, সাহারা মরুভূমি অঞ্চলে অধিক উষ্ণতা অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং অধিক উষ্ণতা আর বৃষ্টিপাতের পরিমাণ কম। আবার বলছি সাহারা মরুভূমিতে উষ্ণতার পরিমাণ অধিক আর কম বৃষ্টিপাত হওয়ার জন্য এই অঞ্চলে তেমন বড় বড় গাছপালা বা উদ্ভিদ জন্মাতে পারেনি। তবে আফ্রিকার সাহারা মরুভূমির যে মরুদ্যানগুলি রয়েছে, টুয়ার্ট, সিওয়া ইত্যাদি যে মরুভূমি, কুপরা যে মরুভূমিগুলো রয়েছে, ওই মরুভূমিগুলিতে এবং পাহাড়ের নিচু জায়গাগুলিতে বা নিম্নবর্তী অঞ্চলগুলিতে যে সমস্ত জায়গাতে মরুদ্যান রয়েছে, ওই মরুদ্যানগুলিতে আর পাহাড়ের নিম্নভূমি অঞ্চলগুলিতে বেশ কিছু গাছপালা ওখানে জন্মায় বা বৃদ্ধি লাভ করে থাকে ছড়িয়ে ছিটিয়ে, যেমন ফণিমনসা, ক্যাকটাস, বাবলা, আকাশিয়া ইত্যাদি। এছাড়া ঝোপঝাড়, লতাগুল্ম ইত্যাদি উদ্ভিদগুলো সেখানে জন্মায় সাহারা মরুভূমিতে। এই সাহারা মরুভূমির উদ্ভিদগুলি যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, কোনো নদী প্রবাহিত হয়নি, তো উদ্ভিদগুলোকে বেঁচে থাকার জন্য বা জল সংগ্রহের জন্য উদ্ভিদের শিকড়গুলো মাটির অনেক গভীরে প্রবেশ করে যায়। মাটির অনেক গভীরে জল সংগ্রহের জন্য উদ্ভিদের শিকড়গুলো প্রবেশ করে যায়। তাহলে উদ্ভিদের একটা বৈশিষ্ট্য লেখানকে শিকড়গুলো মাটির অনেক গভীরে জল সংগ্রহের জন্য প্রবেশ করে। পাতা, এখানে যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদের পাতাগুলো মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে বা ঢাকা থাকে, যাতে জল বাষ্পমোচন প্রক্রিয়ায় বাইরে বের হয়ে না যায়। এটা আরেকটা বৈশিষ্ট্য। আর গাছের পাতাগুলি জল ধরে রাখার জন্য এখানকার গাছপালা জল ধরে রাখার ভেতরের অংশগুলি জল ধরে রাখার জন্য রসালো প্রকৃতির হয়ে থাকে। এছাড়া কিছু কিছু স্থানে ক্ষুদ্র তৃণভূমি ইত্যাদি দেখা যায়। এই ছিল সাহারা মরুভূমির স্বাভাবিক উদ্ভিদের পরিচয়। এবার সাহারা মরুভূমির লোক বস্তি, দ্বিতীয় যেটা আসছে সেটা আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি বলে সাহারা মরুভূমির লোকবস্তি ও জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন এরকম থাকতে পারে, সাহারা মরুভূমির লোকবস্তি আর জীবনযাত্রার পরিচয় দাও সংক্ষিপ্ত। সাহারা মরুভূমি রয়েছে, এই অঞ্চলে শুধু বালি আর বালি, কৃষি কাজ হয় না, শিল্পের উন্নতি লাভ করতে পারেনি শিল্প। তাছাড়া প্রতিকূল অবস্থা, অস্বাস্থ্যকর জলবায়ু ইত্যাদির কারণে আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে লোকবস্তির পরিমাণ খুবই কম। প্রতি বর্গ কিমিতে মাত্র একজন লোক বসবাস করে। এই সাহারা মরুভূমিতে প্রতি বর্গ কিমিতে মাত্র একজন লোক বসবাস করে। তবে যে সমস্ত জায়গা বা যে সমস্ত অঞ্চলগুলোতে মরুদ্যান রয়েছে, ওই মরুদ্যানগুলিতে এবং যে সমস্ত জায়গাগুলিতে খনিজ তেল শিল্প কারখানা গড়ে উঠছে, ওই জায়গাগুলিতে কিছু কিছু অধিবাসী বা লোক বস্তি বসবাস করে, যাদের বেশিরভাগই হলো উপজাতি, যাযাবর শ্রেণীর উপজাতির লোকরা বসবাস করে। আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে বিভিন্ন উপজাতি বা অধিবাসীরা বসবাস করে থাকে, যেমন তুয়ারেগ প্রধান এটা উপজাতি। আফ্রিকার প্রধান উপজাতি হলো তুয়ারেগ, তিবু, আরব, বারবের ইত্যাদি ধরনের লোকবস্তি আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে দেখা যায়। তাহলে এদের লোকবস্তি হয়ে গেল। এবার এদের জীবনযাত্রা, আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের যে উপজাতিরা বসবাস করে, সেই উপজাতিদের জীবনযাত্রাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অস্থায়ী জীবনযাত্রা আর একটা হচ্ছে স্থায়ী জীবনযাত্রা। আফ্রিকা মরুভূমির যে তিব্বেস্টি ভূমিটা রয়েছে, সেই তিব্বেস্টি মরুভূমির দক্ষিণ দিকে টিকু নামে নিগ্রো উপজাতির লোকরা বসবাস করে
থাকে। এবার যাযাবর জীবনযাত্রা, এখানে যাযাবর গোষ্ঠী যারা আছে, এই যাযাবর যে গোষ্ঠীগুলো বসবাস করে আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলে, স্থায়ী যাযাবর গোষ্ঠী যারা যাযাবর জীবনযাত্রা যারা করে, তাদের মধ্যে হচ্ছে স্থায়ী যাযাবর জীবনযাত্রা যারা করে, এখানে যে আহগর উচ্চভূমি রয়েছে, আহগর উচ্চভূমিতে তুয়ারেগ জাতিরা বসবাস করে। আহগর উচ্চভূমিতে তুয়ারেগ জাতিরা বসবাস করে। আর তিবু উপজাতিরা, যে তিব্বতী উচ্চভূমি আছে, তিবু উপজাতিরা যে তিব্বতী উচ্চভূমি রয়েছে সেখানে বসবাস করে। তা আফ্রিকার তুয়ারেগ, তিবু, আরব জাতির লোকেরা তারা যে সমস্ত পশু পালন করে, যেমন ভেড়া, ঘোড়া, ছাগল ইত্যাদি প্রভৃতি পশুর পাল নিয়ে তারা এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়ায়। কি জন্য? মরুভূমির এক স্থান থেকে তিনের সন্ধানে, তাদের পশুপালনদের খাওয়ার জন্য তিনের সন্ধানে এক স্থান থেকে আর অন্য স্থানে ঘুরে বেড়ায়। এর সুযোগ পেয়ে আরবের বিভিন্ন স্তরে ঘুরে বেড়ায়। এরা সুযোগ পেলে কি করে? লুটতরাজ করে। বিভিন্ন জায়গাতে এরা লুটতরাজ চলায় এরা সুযোগ পেলে। তুয়ারেগ যে জাতি, এখানে যে তুয়ারেগ জাতিরা বসবাস করে, তুয়ারেগ জাতি, তুয়ারেগ যে উপজাতিরা বসবাস করে, এই তুয়ারেগ উপজাতিরা আবার তাদের যে পশুগুলো রয়েছে, পশুর যে দুধ রয়েছে ইত্যাদি যে আছে, পশু আর দুগ্ধজাত দ্রব্যগুলো তারা ওই অঞ্চলের কৃষকদের কাছে বা ওই অঞ্চলের অধিবাসীদের কাছে বিক্রি করে, বিনিময় করে কি করে? খাদ্য আর বস্ত্র সংগ্রহ করে থাকে। খাদ্য আর বস্ত্র সংগ্রহ করে থাকে। তুয়ারেগরা তাহলে মরু উদ্যানবাসীদের কাছ থেকে তাদের পশুর যে পালন করা পশু আর দুগ্ধজাত দ্রব্যের বিনিময়ে খাদ্য, বস্ত্র ইত্যাদি সংগ্রহ করে থাকে। এবারে আছে স্থায়ী, যে সমস্ত মরু অঞ্চলে যে সমস্ত জায়গাতে কৃষি কাজ মরুদ্যানগুলিতে হয়, শিল্পের উন্নতি, খনিজ তেল পাওয়া যায়, ওই জায়গাগুলিতে বিভিন্ন যে খনিজ সম্পদগুলো পাওয়া যায়, ওই সমস্ত জায়গাগুলিতে কিছু কিছু লোক আবার স্থানীয় যাযাবর জাতিরা, স্থানীয় অধিবাসীরা বসবাস করে থাকে। এরা শত্রুর আক্রমণ থেকে বাড়িগুলো একটার সঙ্গে একটা লেগে থাকে। শত্রুর আক্রমণ থেকে আবার অনেক সময় কি হয়? গ্রামগুলি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা থাকে। বার্বের যে উপজাতিরা আছে, ওই বার্বের উপজাতিরা এখানে অ্যাটলাস যে পর্বত রয়েছে, এই অ্যাটলাস পার্বত্য অঞ্চলে বসবাস করে। এরা চাষাবাদের মাধ্যমে, বার্বেররা চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের কৃষি কাজ আর পশুপালনের একটা সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আফ্রিকার যে সাহারা মরুভূমি অঞ্চল রয়েছে, এই সাহারা মরুভূমি অঞ্চল প্রতিকূল জলবায়ু, স্বল্প বৃষ্টিপাত, অধিক উষ্ণতা, প্রতিকূল আবহাওয়া বা জলবায়ু ইত্যাদির কারণে এই অঞ্চলে কৃষিকাজ তেমন উন্নতি লাভ করতে পারেনি। তবে নিম্ন অঞ্চলগুলিতে, উত্তরে যে নিম্ন অঞ্চল রয়েছে, এই নিম্ন অঞ্চলগুলিতে আর পর্বত অঞ্চলের নিচু অংশে, পর্বত নিকটবর্তী স্থানগুলিতে যেখানে সামান্য জল পাওয়া যায়, যেমন আহগার উচ্চভূমি রয়েছে, অ্যাটলাস পর্বত রয়েছে, তিব্বতী উচ্চভূমি রয়েছে ইত্যাদি পর্বতগুলো যে রয়েছে, অ্যাটলাস ইত্যাদি, এই পর্বতগুলির যে স্থানগুলোতে জল পাওয়া যায়, ওই স্থানগুলিতে যে সামান্য জল পাওয়া যায়, সেগুলো থেকে কূপ আর নলকূপের মাধ্যমে কৃষি কাজ করা হয়ে থাকে। কূপ আর নলকূপের সাহায্যে ওই জায়গাগুলোতে কৃষি কাজ করা হয়ে থাকে। এবং ভূপৃষ্ঠত্ব, যখন বালিগুলো এক স্থান থেকে আর এক স্থানে উড়ে যায়, যখন ওই অঞ্চলে ভূপৃষ্ঠ নিচু হতে হতে ভৌম জল পর্যন্ত বা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায়, সেখানে কিছু খাদ্য, পানীয় জল ইত্যাদি সরবরাহ করা হয়, আর পশু আর মানুষের খাদ্য পানীয় জলের সরবরাহ হয়। এবং ওই মরু উদ্যানগুলিতে কি করা হয়? কৃষি কাজ করা হয় জলসেচের
মাধ্যমে বা ওই মরুদ্যানগুলিকে কেন্দ্র করে। তো ওই মরুদ্যানগুলি রয়েছে, ওই মরুদ্যানগুলিতে বিভিন্ন ধরনের ফসলগুলি উৎপাদিত হয়ে থাকে, যেমন কম জল লাগে ওই ধরনের ফসলগুলো, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি ধরনের ফসল, তুলা, আখ ইত্যাদি অঞ্চলে চাষ করা হয়ে থাকে। তবে এই অঞ্চলে আর যেটা সব থেকে বেশি পরিমাণে মরুদ্যানগুলিতে খেজুরের চাষ হয়ে থাকে প্রচুর, যা বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। খেজুরও চাষ করা হয়, খেজুর যা বিদেশে রপ্তানি করা হয়। তাহলে এই ছিল কৃষিকাজ। এবং পূর্ব দিকে এখান থেকে যে নীলনদটা গেছে মিশর আর সুদানে, ওই নীলনদে বাঁধ দিয়ে ওই নীলনদ অঞ্চলগুলোতে প্রচুর জলসেচের সাহায্যে, সাহারা মরুভূমির অন্তর্গত ওই নীলনদ অঞ্চলে পূর্ব দিকে প্রচুর জলসেচের সাহায্যে আখ, তুলা, গম আর ধান ইত্যাদি জব ফসলগুলি চাষ করা হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর জলসেচের সাহায্যে আখ, তুলা, ধান, গম, জব ইত্যাদি প্রচুর ফসলগুলি চাষ করা হয় জলসেচের মাধ্যমে। এই ছিল কৃষিকাজ। আফ্রিকার সাহারা মরু অঞ্চলে কৃষিকাজ তেমন উন্নতি নয়, তবে মরুদ্যানগুলোতে কিছু কিছু কৃষিকাজ হয়ে থাকে। পশুপালন কি? যেহেতু সাহারা মরুভূমি অঞ্চলের কৃষিকাজ উন্নত নয়, অনুকূল নয়, প্রতিকূল, কৃষি উন্নতি লাভ করতে পারেনি, তাই এই অঞ্চলের উপজাতিদের প্রধান উপজীবিকাই হলো পশুপালন। এরা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। এখানে যে উপজাতিগুলো আছে, তুয়ারেগ, আরব, বেদুইন, বারবের, এরা কি করে, তারা যে সময় পশুর পাল নিয়ে, যে সমস্ত পশুগুলা গরু, ভেড়া, ছাগল ইত্যাদি যে পশুর পাল, তারা পশুর পাল নিয়ে তারা যাযাবর গোষ্ঠীর লোকেরা এক স্থান থেকে অন্য স্থানে তৃণভূমির সন্ধানে, গুল্মের সন্ধানে আর মরুদ্যানের সন্ধানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ঘুরে বেড়ায় বা বিচরণ করে থাকে। এই অঞ্চলের অন্যতম হলো কি, যাতায়াতের মাধ্যমে হচ্ছে উট, উটের দল, ভেড়া ইত্যাদি নিয়ে তারা একটা জায়গা থেকে একটা জায়গা ঘুরে বেড়ায়। এই ছিল তাদের পশুপালন বা পশুপালনের জীবিকা ইত্যাদি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে আফ্রিকার না সাহারা মরুভূমির কৃষিকাজ আর পশুপালন সম্পর্কে জানা হলো। সাহারা পরিবহন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো সাহারা মরুভূমিতে প্রধান যাতায়াতের প্রধান মাধ্যমই হলো উট। সাহারা মরুভূমি যে আছে, সাহারা মরুভূমির প্রধান যাতায়াতের মাধ্যমই হলো উট। এই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কেন বলা হয়? উট অনেকদিন খাদ্য ও জল ছাড়াই বাঁচতে পারে। তাছাড়া সাহারা মরুভূমিতে যে বালি ঝড় হয়, ঝড়ের পূর্বাভাস বা আভাস দিতে পারে, এই কারণে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে আফ্রিকার সাহারা মরু অঞ্চলের অধিবাসীরা, যে সমস্ত উপজাতিরা বসবাস করে, তাদের যাতায়াতের প্রধান মাধ্যমই হলো কি, উট। এই উট যে আছে, উট ছাড়া তারা আবার অনেক সময় ঘোড়া, উট ছাড়া ঘোড়াও ব্যবহার করে। তো সাহারা মরুভূমি যে সমস্ত মরুপথগুলো দুর্গম অঞ্চলে যাতায়াতের জন্য মরুপথগুলিকে ব্যবহার করা হয়, ক্যারাভান রুটস, এগুলিকে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য তো রুটগুলিকে ব্যবহার করা হয়। এদের মধ্যে সবথেকে প্রধান মরুপথ যেটা হচ্ছে টুয়ার্ট মরুদ্যান হচ্ছে টুয়ার্ট। এখানে যে টুয়ার্ট আছে, টুয়ার্ট, এটা বিভিন্ন এই মরুপথগুলি বিভিন্ন মরুদ্যানগুলিকে একটার সঙ্গে যুক্ত করে দেয় বা জুড়ে দেওয়া হয়েছে। আর প্রধান যে মরু উদ্যান আছে এটা হচ্ছে টুয়ার্ট। আফ্রিকার সাহারা মরু অঞ্চলে এই টুয়ার্ট মরুদ্যান সাহারার কেন্দ্র। তবে আফ্রিকার মরু অঞ্চলে যখন দল বেঁধে
উট চলাচল করে তখন তাকে বলা হয় ক্যারাভান। ক্যারাভান। মরু অঞ্চলে যখন দল বেঁধে উট চলাচল করে তখন তাকে ওই মরু উটের দলকে বলা হয় ক্যারাভান। এই মরু অঞ্চলের এখন সাহারা আফ্রিকার মরু অঞ্চলের যাতায়াত ব্যবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে। খনিজ তেল আবিষ্কৃত হয়েছে, খনিজ তেল। আর ব্যবসা বাণিজ্যের জন্য কাঁচা বা মরুদ্যানগুলোর পাশ দিয়ে বা যে রুটগুলো রয়েছে মরুপথগুলির উপর দিয়ে আবার পাকা রাস্তা চলে গেছে বা পাকা রাস্তা তৈরি করা হয়েছে। এমনকি এখানে যে সমস্ত পর্যটকরা ঘুরতে যায় ওই পর্যটকদের জন্য আবার বিমান, কিছু কিছু জায়গাতে বিমান ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থাও চালু হয়েছে। আবার পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য তাপ প্রতিরোধক বাস। এখানে মূলত তোয়ারেগ জাতিরাই যে সমস্ত পর্যটকরা যায় তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে বা গাইড হিসাবে কাজ করে, নিয়ে যাওয়া দেখাশোনা করে গাইড হিসাবে তোয়ারেগ জাতিরাই কাজ করে থাকে। তাহলে এখানকার যাতায়াত ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে, মোটর গাড়িও চলাচল করছে ইত্যাদি এই অঞ্চলের পরিবহন ব্যবস্থা। তাহলে আফ্রিকা সাহারা মরুভূমি অঞ্চলের প্রধান মাধ্যমই হলো পরিবহনের উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এছাড়া দুর্গম অঞ্চলে যাওয়ার জন্য ক্যারাভান রুটস, মরুপথগুলিকে ব্যবহার করা হয়। বর্তমানে অনেক পাকা রাস্তা ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি করা হয়েছে, মোটর গাড়ি চলছে এবং বিমান ব্যবস্থাও চালু হয়েছে। এবং যারা পর্যটক যায় ওই পর্যটকদের কি করা হয় আবার তাপ প্রতিরোধক বাস এর ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা আজ আফ্রিকার সাহারা মরু অঞ্চলের জলবায়ু সম্পর্কে জানলাম। এই জলবায়ু অঞ্চল চরমভাবাপন্ন জলবায়ু। এখানে দিনের বেলা তাপমাত্রা বেশি 58 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলা তাপমাত্রা কম 4 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থাকে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা থাকে গড় 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে আল আজিজিয়া, লিবিয়ার যে আল আজিজিয়া আছে, আল আজিজিয়া হলো পৃথিবীর উষ্ণতম স্থান যার সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা গ্রহণ করা হয়েছে 58 ডিগ্রি বা 58 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এখানে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 10 থেকে 20 সেন্টিমিটার। কোনো জায়গাতে আবার 4 থেকে 5 বছর বৃষ্টিপাত হয় না। এখানে যে শুষ্ক আইনবায়ু, উত্তর পূর্ব আইনবায়ু, তারপরে বৃষ্টিপাত হয় না। এখানে বায়ু প্রবাহ ধূলিঝড়। এখানে গ্রীষ্মকালে গরমকালে একটা শুষ্ক আর উষ্ণ বাতাস প্রবাহিত হয় যেটাকে বলা হয় খামসিন। গিন উপকূলে যেটা বলা হয় হারমাটান, হারমাটানকে আবার ডক্টর বায়ু বলা হয়। আর গরমকালে বা গ্রীষ্মকালে মরু অঞ্চলে একটা যে ধূলির ঝড় হয় এটাকে বলা হয় সাইমুম। তাহলে এলা আমরা জেনে গেলাম। তারপরে আফ্রিকার মরুচলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা জানলাম। স্বাভাবিক উদ্ভিদ যেমন ক্যাকটাস, বাবলা, তাল জাতীয় গাছ ইত্যাদি, আকাশিয়া, গুল্ম ইত্যাদি স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে, খেজুর ইত্যাদি উদ্ভিদগুলো এখানে চাষ করা হয়। আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চলের অধিবাদ লোকবস্তি আর জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয়। লোকবস্তি প্রতি বর্গকিলোমিটারে 1 জন করে বসবাস করে। জীবনযাত্রার পরিচয় দেখতে পেলাম, বিভিন্ন উপজাতিরা বসবাস করে, তুয়ারে, বারবের, তিবু ইত্যাদি। এরা আবার দুটা ভাগে স্থায়ী যাযাবর বস্তি আবার অস্থায়ী যাযাবর বস্তি এভাবে জীবনযাপন করে আসছে। আফ্রিকার কৃষিকাজ, পশুপালনও জানলাম। পশুপালন সম্পর্কে আলোচনা করা হলো। মরুদ্যানগুলিতে প্রধানত কৃষিকাজগুলি করা হয়ে থাকে। আর পশুপালনও বিভিন্ন ভাবে হয়ে থাকে। গরু, ভেড়া, উট, ছাগল, ভেড়া ইত্যাদি এখানে প্রতিপালিত হয়। আফ্রিকার আবার জেনেছি আমরা পরিবহন ব্যবস্থা ইত্যাদি আমরা জানলাম। পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে যে আছে সেটা আলোচনা করা হবে। আজ এ পর্যন্তই থাকলো।